রাজধানীর গাবতলী গরুরহাট দখলে ছাত্রদল নেতা খাস আদায়ের নামে পৃষ্ঠপোষকতার অভিযোগ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে ক্ষুব্ধ দরদাতারা। আমাদেরকে না দিয়া এখন ডিপার্টমেন্ট কালেকশন কথা বলে বহিরাগত লোকদের টাকা উঠে দিয়েছে। আইন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের টানাপোড়েনে দক্ষিণে মেয়রের শপথ, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা দেখাবে সরকার, আশা ইশরাক হোসেনের। রাজশাহী রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগির লাইনচ্যুত, হতাহত নেই, অন্য ট্রেনের যাত্রায় সমস্যা হবে না। বাগেরহাট শহরের হরিণখানায় ড্রেন নির্মাণে ব্যাপক দুর্নীতি, ক্ষুব্ধ স্থানীয়রা, কিছুই জানেন না পৌরসভার নির্বাহী প্রকৌশলী। বাড়ি না দিয়ে লোকাল বাড়ি দিয়ে কাজ সেরে যাচ্ছে। আর যেখানে আমরা পানিতে ডুবে থাকি এখানে আমাদের আর ড্রেন হচ্ছে না, এই মাথার কাজ কাটে ওই মাথায় নিয়ে গেছে। শুষ্ক মৌসুমে ময়লার ভাগার, বর্ষার জলাবদ্ধতায় গলার কাটা, ভরার দখলে বিলীন হওয়ার পথে মৌলভীবাজারের বরাক নদী। রাশিয়ার সঙ্গে যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি সম্ভব, দাবি জেলেনস্কির। ইউক্রেনকে দমনে পারমাণবিক অস্ত্রের দরকার নেই বললেন পুতিন। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে হেরে গেছে দুই জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। লা লিগায় শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখল রিয়াল মাদ্রিদ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। রাজধানীর গাবতলী গরুরহাট দখল করেছেন সোহেল নামে ছাত্রদলের এক নেতা। দেশ টিভির অনুসন্ধান বলছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দরপত্রে পঞ্চম হয়েও বিএনপি নেতা এস সিদ্দিক সাজুর হয়ে হাটটি দখলে নিয়েছেন তিনি। নীতিমালা ভঙ্গ করে খাস আদায়ের নামে এমন দখলকেই পৃষ্ঠপোষকতা করছে খোদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ দরদাতারা। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সানোয়ার হোসেন। দলবল নিয়ে গাবতলী গরুরহাট দখলে নিয়েছে সোহেল রহমান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। ঘটনার সত্যতা অনুসন্ধানে গাবতলী গরুরহাটে দেশ টিভি টিম। হাসিল ঘরে হাসিল তুলছে এরা কারা জানতে চাইলে নিজেরাই জানান, ইজারাদার নেই, তারা নিয়ন্ত্রণে নিয়েছেন গরুরহাট। যারা যে নিবে সে বলতে পারবে, আমরা তো একবার কিছু বলতে পারবো না। নিয়ন্ত্রণের নামে দখলের নেতৃত্বে উঠে আসে বিএনপি নেতা সোহেল রহমানের নাম। আমাদের এখানে হাটে টোটাল 12-13 জন আছে, তো সবার একজন লিডার থাকে না, দেখা গেছে আপনার ক্যাপ্টেন হিসেবে আর কি। আর কি ভাই আছে, বড় ভাই সোহেল ভাই, উনি কে? মানে উনি জব করতেছে এখানে এখন, উনি তো পার ডে হিসেবে। এবার সোহেলের মুখোমুখি হতে চাই আমরা। অফিস কক্ষে ঢুকতেই দেশ টিভির ক্যামেরা দেখে সটকে পড়েন সোহেল। দীর্ঘ অপেক্ষার পর ছাগলের হাটে পাওয়া যায় তাকে। তবে তার দাবি খাস আদায় করছে সিটি কর্পোরেশন, তারা দিনমজুর হিসেবে কাজ করছেন। আপনার ভিতর বসা ছিলেন না? ছিলাম, আমরা তো ডেইলি বেসিস। তবে হাটের ব্যবসায়ী পাইকাররা বলছেন, সিটি কর্পোরেশনের দোহাই দিয়ে দারুসালাম থানা বিএনপির আহ্বায়ক এস সিদ্দিক সাজুর হয়ে হাট দখলে নিয়েছে সোহেল। সিটি কর্পোরেশনে এখন চালায় না। 14 তারিখ 15 তারিখ থেকে মনে হয় অন্য হানিফ সাহেব শুনছিলাম, হানিফ সাহেব, তারপরে ওই যে সাজু সাহেব, ওনারা এটা নিয়ে মারামারি ধরাধরি হইতেছে। ওরা কি হইতেছে আল্লাহ জানে। মানে মারামারি ধরাধরি মানে সরকার ওদিকে বেতাল হইতেছে। ঝামেলা হয়েছিল বড়, এখানে মারামারি হয়েছিল না? এমনি তো কোনো গ্যাঞ্জাম না, কিন্তু আইসা বিএমপি আলাদা নিয়েছিল। আর দেশ টিভির অনুসন্ধান বলছে, নিজেকে দিনমজুর হিসেবে দাবি করা সোহেল রহমান ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, দারুসালাম থানা বিএনপির আহ্বায়ক এস সিদ্দিক সাজুর একান্ত কর্মী তিনি। সিদ্দিক গাবতলী গরুরহাটের দরপত্রে অংশ নিয়ে পঞ্চম হয়েছেন, অথচ দরপত্রে প্রথম হয়েও হাটে ঢুকতে পারছে না আরাত মোটর। দ্বিতীয় অবস্থা আসি যে কি হয়, এটা কি করে, কারণ আমরা যেহেতু সর্বোচ্চ করদাতা, সর্বোচ্চ আমরা হাইট বিটার, আমাদেরকে দেওয়ার কথা, আমাদেরকে না দেওয়া এখন ডিপার্টমেন্ট কালেকশন কথা বলে বহিরাগত লোকদের টাকা উঠে দিয়েছে। দেশ টিভির হাতে আসা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একাধিক নথিপত্র বলছে, আরাত মোটর সর্বোচ্চ দরদাতা, তাকে হাটের ইজারা বুঝিয়ে দিতে সুপারিশ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দরপত্র মূল্যায়ন কমিটি। তাহলে কেন সর্বোচ্চ দরদাতাকে রেখে দরদাতা হিসেবে পঞ্চম হওয়া ব্যক্তিকে
বেছে নিল সিটি কর্পোরেশন। প্রশ্ন ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে। আপনি কি আমাদের ক্যাশে এর বাইরে সিটি কর্পোরেশনের লোকের বাইরে কাউকে দেখেছেন? হ্যাঁ, আপনাদের টোল যে ইজারার যে ঘর, হ্যাঁ, সে ঘরের মধ্যে ঘরটাও সে দখলে রেখেছে, এবং কি আমরা সেইভাবেও দেখেছি। আমি দেখতেছি এটা হওয়ার কথা না। যদি হয়ে থাকে আমরা এর ব্যবস্থা নেব। এটা আমরা খাস কালেকশন করছি নিজেরা, এখানে অন্য কারো আসার সুযোগ নাই। মেজর প্রায়োরিটি হচ্ছে সরকারের রাজস্ব বেড়েছে কিনা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লাভের দোহাই দিয়ে খাস আদায়ের দাবি করলেও হাট ইজারার নীতিমালা বলছে হাট সর্বোচ্চ দরদাতাকেই দিতে হবে। 3 বার দরপত্র আহ্বান করেও যদি সর্বোচ্চ দর সরকারি মূল্যের চেয়ে কম হয় তাহলে সিটি কর্পোরেশন নিজেরা খাস আদায় করতে পারবে। তবে দরপত্রে অংশ নেয়া আরাত মোটর সরকারি মূল্যের থেকেও 7,63,20,700 টাকা দর বেশি দিতে চেয়েছে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আইন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের টানাপোড়েনেই ঝুলে আছে সদ্য ঘোষিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনের শপথ। উচ্চ আদালতের রায় এবং নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের পরও ক্ষমতা হস্তান্তরে সরকারের একটি মহল সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন ইশরাক হোসেন। দেশ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে খুব শীঘ্রই শপথের বিষয়টি চূড়ান্ত করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেন বিএনপির মনোনীত প্রার্থী অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদিক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলে নূর তাপস সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ ভোট কারচুপির অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন ইশরাক হোসেন। দীর্ঘ আইনি লড়াই চালিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর নিজের পক্ষে রায় পান তিনি। 27 এপ্রিল তাকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এরপরেও সরকারের একটি মহল ক্ষমতা হস্তান্তর নিয়ে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন তিনি। রায় পাওয়ার পরবর্তী সময় থেকেই যতগুলো ধাপ আমরা পেরিয়েছি প্রত্যেকটি ধাপে আমরা বাধার সম্মুখীন হয়েছি। সরকারের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়েছে। তারা কার পক্ষ নিল? আমার এই মামলার বিবাদী হলেন যে পতিত স্বৈরাচারী সরকার হাসিনার আত্মীয় তাপস, সিসি নুরুল হুদা। তো তাদের পক্ষে এই সরকারের কেন মায়া কান্না হবে? এটা একটা বড় প্রশ্ন জাগে। আদালতের রায়ের বাস্তবায়ন সহ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না হলে আবারও আইনি লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন। তারা যখন কিছুই পাচ্ছে না তখন তারা বিভিন্নভাবে কালক্ষেপণ করার চেষ্টা করছে এবং জিনিসটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। প্রয়োজনে আমরা আবার আদালতের দ্বারস্থ হব, আদালতের থেকে আমরা অর্ডার নিয়ে এসে আমরা শপথ গ্রহণ করব ইনশাআল্লাহ। এদিকে ইশরাক হোসেনের মেয়র হিসাবে মেয়াদকাল যাই হোক না কেন তার কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত বলে মনে করেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের অন্যতম সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। কোর্ট প্রতি সম্মান করতে হবে। ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, তারা যদি প্রজ্ঞাপন দিয়ে থাকে তারা না বুঝে দেওয়া নেই, তো তাহলে হি শুড গো অ্যান্ড সিট। রিমেইনিং পিরিয়ড যেটা আছে সেটার জন্য হবে, অসুবিধা নেই। তাহলে অন্তত আইনের শাসন হলো, এটা এখানে কোনো গরিমসির কোনো অবকাশ নেই। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগির লাইনচ্যুতি ঘটেছে। সোমবার সকাল 7টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করে। এরপরে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছালে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়। এতে প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। অন্য ট্রেনের যাত্রায় কোনো সমস্যা নেই, তবে বনলতার যাত্রায় বিলম্ব হবে বলে জানান রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম। ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে দ্বিতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট। চরম দুর্ভোগে যাত্রীরা। দ্বন্দ্বের অবসান না হওয়ায় সোমবার সকাল থেকেই ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। সিএনজি শ্রমিকদের বিচার না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাস শ্রমিকরা।
বাস চলাচল বন্ধ থাকায় গন্তব্যের উদ্দেশ্যে ছুটে আসা যাত্রীদের চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। যানবাহন পাচ্ছি না, অফিসে যাব, সবাই অটো রিক্সার জন্য দ্বিগুণ ভাড়া নিয়ে অপেক্ষা করতেছি। কয়দিন পরই বাস সিএনজি সংঘর্ষের কারণে আমাদের দুর্ভোগের কোনো শেষ নেই। আমরা ঢাকা থেকে আসছি, এই বাচ্চা সহ এখন আমরা চরপেশন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। এভাবে বাস না থাকলে, অ্যাটলিস্ট বাস থাকলে আমরা সহজে যাইতে পারতাম। একাধিক দাবিতে বাগেরহাটে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, কি কি দাবিতে কর্মবিরতি পালন করছেন তারা, বিস্তারিত জানাবেন। সারা বাংলাদেশের মতো বাগেরহাটেও বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কর্মবিরতি পালন শুরু করেছে। সকাল 9:30 থেকে তারা কর্মবিরতি পালন শুরু করেছে। বাগেরহাট জেলা জজ আদালত এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এখানে মূলত কর্মবিরতি পালন করছেন। তারা দুইটা দাবিতে মূলত কর্মবিরতি পালন করছেন। তার দাবি দুটি হচ্ছে বিচার বিভাগের অধীন অর্থাৎ সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বেতন ভাতা নির্ধারণ করতে হবে এবং জুডিশিয়াল সার্ভিস যে বেতন স্কেল রয়েছে সেই স্কেলের প্রথম থেকে 6ষ্ঠ ধাপকে 7ম থেকে 13তম গ্রেডে অন্তর্ভুক্ত করতে হবে এবং যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র যে নিয়োগ বিধি সেই নিয়োগ বিধি কার্যকর করতে হবে এবং মাত্র এই দুইটি দাবিতে কিন্তু তাদের আজকের এই যে কর্মবিরতি সেই কর্মবিরতি চলছে। এখানে যারা কর্মবিরতিতে অংশগ্রহণ করছেন আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। বাগেরহাট বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাসান আছেন, তার সাথে আমরা একটু কথা বলবো। তাদের দাবি দেওয়া এবং পরবর্তী কর্মসূচি কি আমাদেরকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আজকের এই 2 দফা দাবি আদায়ের আমাদের মূল দাবি দুটো হচ্ছে বাংলাদেশ বিচার বিভাগ অ্যাসোসিয়েশনের বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান এবং স্বতন্ত্র নিয়োগ বিধি প্রদান। এই দুটো দাবি উদ্দেশ্যে আমরা আসলে কর্মবিরতি পালন করছি। এই কর্মবিরতিতে সাধারণ বিচার প্রার্থীরা সাময়িক ভোগান্তিতে আছেন যদিও, কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ এই ভোগান্তির মধ্যে বিদ্যমান আছি। আমাদের এই 2 ঘন্টার কর্মবিরতির জন্য বিচার প্রার্থীরা যে ভোগান্তিতে আছেন তার জন্য আমরা ক্ষমা প্রার্থী, দুঃখ প্রকাশ। আপনারা আসলে ওনারা জানাচ্ছিলেন যে তাদের দাবি দেওয়া কি এবং পরবর্তী কর্মসূচি এবং তারা কিন্তু এই যে সাময়িক যে কর্মবিরতির কারণে বিচার প্রার্থীদের যে দুর্দশা সেই দুর্দশার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন এবং তাদের আশা বাংলাদেশ সরকার এবং সুপ্রিম কোর্ট এই বিষয়টি খুবই ইতিবাচকভাবে নেবেন এবং অতি দ্রুত তাদের দাবি দেওয়া মেনে নেবেন। বাগেরহাটের জেলা জজ আদালত থেকে এই ছিল বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশনের কর্মচারীদের কর্মবিরতির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। একাধিক দাবিতে বাগেরহাটে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী এস সোহান। বাগেরহাট শহরের হরিণখানা এলাকায় ড্রেন নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেছেন স্থানীয়রা। এছাড়াও বিশেষ সুবিধার বিনিময়ে জুবাইর নামে এক ব্যক্তির দোকানের সামনে থেকে ড্রেন নির্মাণ শুরু করে ড্রেনের কোনো অংশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখা এবং নিম্নমানের নির্মাণ উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে বাগেরহাট পৌরসভা নির্বাহী প্রকৌশলী অজিউর রহমান এবং প্রজেক্টের দায়িত্বে থাকা রেজাইল হক রিজভী কিছুই বলতে পারেননি। এস সোহানের রিপোর্ট, জানাচ্ছে নুসরাত শোভা।
জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বাগেরহাট শহরের হরিণখানা এলাকায় ইম্পর্টেন্ট আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে ড্রেন নির্মাণ শুরু করেছে পৌরসভা, যার দৈর্ঘ্য 415 মিটার এবং প্রস্থ 1.4 মিটার। নির্মাণ ব্যয় ধরা হয়েছে 1,10,68,000 টাকা। এরই মধ্যে ড্রেনটির বেশ কিছু অংশ দৃশ্যমানও হয়েছে। তবে এই ড্রেন নিয়ে স্থানীয়দের রয়েছে বিস্তর অভিযোগ। যেমন মল্লিকবাড়ির মোড় থেকে ড্রেন শুরু হওয়ার কথা থাকলেও প্রকৌশলী ও ঠিকাদার কোনো এক বিশেষ সুবিধার বিনিময়ে জোবাইর নামে এক ব্যক্তির দোকানের সামনে থেকে ড্রেন নির্মাণ শুরু করেছেন। তবে ড্রেনের কোনো অংশেই নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। ফলে জলাবদ্ধতা নিরসনে এই ড্রেন কোনো কাজেই আসবে না বলছে স্থানীয়রা। মল্লিকবাড়ির মোড়ের থেকে কাজটা শুরু না করে ওই কৃষ্ণনগরের মাথায় ওই জোবাইরের দোকানের মাথায় যেখানে উঁচু জায়গা ওইখানে নিয়ে গেছে। আর যেখানে আমরা পানিতে ডুবে থাকি এখানে আমাদের আর ড্রেন হচ্ছে না, এই মাথার কাজ কাটে ওই মাথায় নিয়ে গেছে। আমাদের এই জায়গা পানি নিষ্কাশন হবে না, আমরা ডুবে মরব, আমরা এই ঘর বাড়ি সব ডুবে যাবে। অভিযোগ রয়েছে নিম্নমানের নির্মাণ উপকরণ ব্যবহারেও। সিলেকশন বালি দেওয়ার কথা, সিলেকশন বালি না দিয়ে লোকাল বালি দিয়ে কাজ সেরে যাচ্ছে। অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের বিষয়ে জানতে চাইলে বাগেরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী অজিউর রহমান এবং প্রজেক্টের দায়িত্বে থাকা রেজাইল হক রিজভী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। শুধু নির্মাণাধীন এই ড্রেনটি নয়, বাগেরহাট পৌরসভার জলাবদ্ধতা নিরসনে গেল কয়েক বছরে নির্মাণ করা বেশিরভাগ ড্রেনই অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে বলে জানায় স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভরাট আর দখলে বিলীন হওয়ার পথে এক সময়ের খরস্রোতা মৌলভীবাজারের বরাক নদী। 2018 সালে অপরিকল্পিত খনন কার্যক্রমে টাকার অপচয় হলেও প্রাণ ফেরেনি নদীটিতে, বরং শুষ্ক মৌসুমে নিম্নাঞ্চলের মানুষের জন্য এটি রূপ নেয় ময়লার ভাগাড়ে আর বর্ষার জলাবদ্ধতায় গলার কাটায়। সহকর্মী সালে এলাহি কুঠির তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের খলিলপুর ও মনোমুখ ইউনিয়নের সীমানা ঘেঁষে প্রবাহিত বরাক নদী। সময়ের বিবর্তনে নদীটি এখন প্রভাবশালীদের দখলে। নদীর দুপারে সুবিধাবাদী মহল কৌশলে প্রথমে ময়লা আবর্জনা ফেলে, পরে গড়ে তোলে বিভিন্ন স্থাপনা। যে অংশে পানি আছে সেটুকুও ঢেকে গেছে কচুরিপানায়। নাব্য হারিয়ে এটি এখন পরিণত হয়েছে মরাখালে। গতি প্রকৃতি ও নিজস্বতা হারিয়ে নদীটি নীরব কান্নায় নিমগ্ন। বরাক নদীর স্রোতধারা সচল রাখার লক্ষ্যে 2018 সালে 1,30,00,000 টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড সদর উপজেলার 8 কিলোমিটার অংশ খননের উদ্যোগ নেয়। কিন্তু নদীটির করুণ অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বর্ষায় সামান্য বৃষ্টি হলেই চাঁদপুর, কাটারায়, আলাপুর, মুকিমপুর সহ বিভিন্ন গ্রামের মানুষ মুখোমুখি হয় জলাবদ্ধতা সংকটে। যেভাবে বরাদ্দ হয়েছে ঠিক এর শিকিবাগও কাজ হয়েছে না, আসানোর কোনো কাজ হয়েছে না। কোন যে পয়সা ব্যয় হয়েছে এই পয়সা মানে কোনো ফায়দা জনগণে পাইতেছে না। বরাট হয়ে গেছে, অনেক সময় সরকার নামে মাত্র খনন করছে, কোনো কাজে আসে নাই। এখন তো বাড়িঘর হয়ে গেছে। আগে খুব গভীর আছিল, বড় আছিল এই বরাক নদীটা। মানুষের দুইকে অব্যাই দিয়ে পানি তুলিয়া ক্ষেত কৃষ্টি খামার করছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, দখলমুক্ত করে বরাক নদীর অংশ খনন করা হলে আবারও গতি ফিরে পাবে নদীটি। দখল আছে, এই বিষয়টা পুরোটাকে অ্যাড্রেস করে এটাকে পুরোটাই আবার একদম পুরো উচ্চ থেকে পজিত পর্যন্ত পুরোটা খনন করা প্রয়োজন। বরাক নদীর অস্তিত্ব সংকট নিরসনে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, প্রত্যাশা সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। টাঙ্গাইলে নিম্নমানের সার ও পোকার আক্রমণে ধানের কাঙ্ক্ষিত ফলন না হওয়ায় হতাশ কৃষকরা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, কৃষকদের কি পরিমাণ ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন।
এরশাদ, আপনি যেমনটি বলছিলেন যে টাঙ্গাইলে যে বিভিন্ন উপজেলাতে এবার বড় মৌসুমে যে ধানের আবাদ হয়েছে, সেই ধানের আবাদ বিগত বছরের থেকে এই বছর ধানের যে পোকার আক্রমণ হয়েছে, যেটিকে বলা হয় ব্লাস্ট রোগ, সেই পোকার আক্রমণে এই টাঙ্গাইলে বিভিন্ন উপজেলাতে এই ধানের চিটা ধরেছে। এবং এই তারা বলছেন যে যখন এই ধানের যে অঙ্কুর তৈরি হয় তখন সেখান থেকে এই ধানের পোকার আক্রমণ দেখা দিয়েছে। এবং পোকার আক্রমণের কারণে এখন যে ধানের তোলার মৌসুম, এখন এই কৃষক এই ধান কাটতে গিয়ে দেখছেন যে তাদের যে অধিকাংশ ধানই চিটা রয়েছে। আমি যে এলাকাটি রয়েছে এটি হচ্ছে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার অলওয়া এবং 26 গ্রামের মাঝামাঝি এলাকাতে। এবং এই এলাকাটি দেখতে পেয়েছি যে বিশাল এই বিস্তীর্ণ চড়াতে এই যে ধানগুলো আবাদ হয়েছে অধিকাংশ ধানেই কিন্তু চিটা দেখতে পেয়েছি। এবং এই যে কৃষকরা বলছেন যে প্রতি যে মনে তারা যে ধান পেত আগে, সেই ধানের একটি এক মন এক বিঘাতে এই কৃষকরা ধান যেখানে পেত 20 থেকে 18 মন, সেখানে ধান পাচ্ছে তারা 8 থেকে 10 মন। এবং এতে করে কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, পাশাপাশি তারা বলছেন যে এই যে এবার যে শ্রমিক সংকট, পাশাপাশি শ্রমিকের যে মজুরি, সেই মজুরির কারণে কিন্তু অধিকাংশ কৃষকই তারা ধান কাটতে পারছে না। এবং অনেক জায়গাতে টাঙ্গাইলে বিভিন্ন জায়গাতে দেখেছি ধান পেকে রয়েছে। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যিনি টাঙ্গাইলের উপপরিচালক রয়েছেন আশেক পারভেজ, তিনি বলছেন যে এই যে টাঙ্গাইলে তাদের যে বড় মৌসুমে তাদের কৃষকদের সর্বোচ্চ সহায়তা করেছে। এবং তিনি বলছেন যে কৃষকরা নিয়মিতভাবে বা সঠিকভাবে সার প্রয়োগ না করার কারণে তারা এবার ধানের কিছুটা চিটা ধরেছে। এবং কৃষকরা বলছেন যে এই যে এবারে যে তাদের যে ধানের আবাদ, সেটিতে যে সারের নিম্নমান, পাশাপাশি যে কীটনাশক সহ যে ওষুধ তারা ব্যবহার করেছে সেটি নিম্নমানের হওয়ার কারণে এবার ধানের যে রোগ, সেই রোগে কিন্তু তারা কার্যকর হয়নি, যে কারণে এই ধানে তাদের যে চিটা ধরেছে সেই কারণে তারা এই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ছিল টাঙ্গাইলের ধানের আবাদ নিয়ে আমার কাছে সর্বশেষ। ইরশাদ, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলে কাঙ্ক্ষিত ফলন না পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা, এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ ঘোষ। বিল তুলে নিয়ে ময়মনসিংহ নগরীর আকুয়া মরলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ ফেলে রেখে পালিয়েছে ঠিকাদার। 5 বছরেও ভবন বুঝে না পাওয়ায় ঝুঁকি নিয়ে পাঠদান চলছে পরিত্যক্ত একটি ভবনে। বিল উত্তোলন বিষয়ে দায় না নিলেও ঠিকাদারকে জরিমানা করা হয়েছে বলে জানায় প্রশাসন। ইলিয়াস আহমেদের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। 2018 সালে 79 লাখ টাকা ব্যয়ে ময়মনসিংহ নগরের আকুয়া মরলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুতলা ভবন নির্মাণের কাজ পায় মেসার্স অয়ন এন্টারপ্রাইজ। 2021 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 70% কাজ শেষ করে প্রায় 74 লাখ টাকা উত্তোলনের পর লাপাত্তা ঠিকাদার গোলাম মুস্তফা। ঠিকাদার কিভাবে কাজ শেষ না করে প্রায় পুরো টাকা উত্তোলন করলেন এ বিষয়ে কিছু জানায়নি প্রশাসন। এদিকে ভবনটি বুঝে না পাওয়ায় ঝুঁকি নিয়ে গাদাগাদি করে পরিত্যক্ত 3টি কক্ষে পাঠদান করানো হচ্ছে শিক্ষার্থীদের। বসতে কষ্ট, আমরা খাড়িয়ে লেখে আমাদের অনেক কষ্ট, আমরা পড়তে পারি না। আমাদের বেঞ্চে 6 জন 5 জন করে বসা হয়। আমরা সরকারি দপ্তরে যোগাযোগ করেছিলাম, তারাও টাল বাহানা করে আজ না কাল আমরা দেখছি বলে দিন আপনার যাচ্ছে। এই জরাজীর্ণ ভবনে খুব ঝুঁকিপূর্ণভাবে আমরা ক্লাস নিচ্ছি। তার এর থেকে সবচেয়ে বড় কথা আমাদের হচ্ছে ছাত্র সংখ্যা অনেক বেশি, যার কারণে তাদের স্থান সংকুলন হয় না এই জায়গায়। আমাদের যদি বিল্ডিংয়ের কাজটা যথাযথভাবে সম্পন্ন হতো তাহলে আমাদের শিক্ষা কার্যক্রম আরো ভালো হতো। টাকা উত্তোলনের ব্যাপারে দায় না নিলেও প্রশাসন বলছে ঠিকাদার চলে যাওয়ায় আইন অনুযায়ী তাকে জরিমানা করা হয়েছে। ভবনটির কাজ সম্পন্ন করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার, তবে আমি উদ্যোগ নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব। এটা যদি আমাদের জরিমানা আরোপের বিষয়টা কি সেটা দেখতে হবে, এবং যদি এখানে অ্যাকাউন্টস অফিসের কোনো যদি সহযোগিতা প্রয়োজন সেটা মাধ্যমে এটাকে আইন ও বিধি আলোকী করতে হবে। ঝুঁকি এড়াতে দ্রুত ভবন নির্মাণের পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িত ঠিকাদার ও কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। কথা ছিল স্বপ্নের দেশ ইতালি গিয়ে পরিবারে ফেরাবেন সচ্ছলতা, কিন্তু দালালের খপ্পরে পড়ে যেতে হয় রাশিয়ায়। অবশেষে সেখানে গিয়ে যুদ্ধে অংশ নিয়ে মারা গেল নরসিংদীর শিবপুর উপজেলার হাবিবুল্লাহ ভুইয়া নামের এক তরুণ। তার এক সহযোদ্ধা মুঠোফোনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার পরিবারকে। মৃত্যুর খবরে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী আকরাম হোসেনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন।
নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া গ্রামের বাসিন্দা আবু সিদ্দিক ভুইয়া ও মানসুরা বেগমের ছেলে হাবিবুল্লাহ এইচএসসির গণ্ডি পার হওয়ার পরেই স্বপ্ন জাগে ইউরোপ যাওয়ার। পরে পাশের ব্রাহ্মণদী গ্রামের ফারুকের সঙ্গে 15 লাখ টাকার বিনিময়ে তাকে ইতালি নিয়ে যাওয়ার কথা হয়। পরে 2024 সালের ডিসেম্বরে দালাল ফারুকের মাধ্যমে ঢাকার শফিক নামে আরেক দালাল হাবিবুল্লাহকে ওমরা ভিসায় সৌদি আরব নিয়ে যান। আসসালামু আলাইকুম। সেখানে 2 মাস অবস্থান করিয়ে তুরস্ক হয়ে রাশিয়ায় নিয়ে তাকে 20 লাখ টাকায় সুলতান নামে আরেক দালালের কাছে বিক্রি করে দেন। পরে সুলতান রাশিয়ান ভাষায় লেখা এক চুক্তিপত্রে তাকে স্বাক্ষর করিয়ে সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য ট্রেনিং প্রদান করে। গেল 27 মার্চ রাশিয়ান বাহিনীর 45 জন সদস্যের সঙ্গে ইউক্রেনের একটি যুদ্ধে অংশ নেন তিনি। পরে ইউক্রেনীয় বাহিনীর অতর্কিত হামলায় মারা যান হাবিবুল্লাহ। তুর্কি নেওয়ার পর ওইখান থেকে রাশিয়া ঢুকাইছে, রাশিয়াতে ঢুকানোর পর ওইখানে নাকি ওরা অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হওয়ার পরে বলতেছে দালালে বলার পরে ওইখানে রাশিয়ার আর্মিতে একটা রাশিয়ান ভাষায় রাশিয়ান ল্যাঙ্গুয়েজে একটা পেপার ছিল, ওইটাতে কন্ট্রাক্ট পেপার ছিল 1 বছরের, ওইটাতে সিগনেচার করাই ফেলছে। মানে ওরা এই ভাষা বুঝে নাই। ছেলের মৃত্যু সংবাদে আর্তনাদ করছেন বাবা মা। আদরের সন্তানের এই নির্মম পরিণতি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা দায়ী দালালদের বিচারের আওতায় আনতে ও সরকারের কাছে ছেলের মরদেহ ফিরিয়ে আনার দাবি জানান। সবকিছু শফিকের সল্লাপাল্লা পাইয়া এবং শফিকে আমাদেরকে আমার লগে দেখা না করাইয়া মানি এই শফিকের পরামর্শ না পাওয়া আমার ছেলেরাকে নিয়ে বিক্রি করছে। দালালের বিচার চাই আর আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেখ সরকার। জেলা প্রশাসক জানান, পরিবার বিষয়টি জানালে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ যারা এই বিষয়ে কাজ করে তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই পরিবারের পক্ষ থেকে তার ডিটেইলস যদি দেওয়া হয় তাহলে পরবর্তীতে আমরা সেই যে এজেন্সির মাধ্যমে গেছিল সেই এজেন্সির বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া থাকে সেটা নেওয়া। দালালদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। রাশিয়ার সঙ্গে যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি সম্ভব। রোববার প্রাগে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেন, যুদ্ধবিরতি কার্যকরের জন্য রাশিয়ার উপর আমেরিকা ও ইউরোপের চাপ অব্যাহত রাখতে হবে। আবার ইউক্রেনকে দমনের জন্য পারমাণবিক অস্ত্রের দরকার হবে না বলে জানান পুতিন। এদিকে মস্কোর আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন 2 রুশ নাগরিক। আরবিদ আফসারের রিপোর্টে বিস্তারিত। গেল কয়েক বছরের রুশ ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা কেড়েছে কয়েক লাখ সেনাসহ অসংখ্য বেসামরিক নাগরিকের প্রাণ। যুদ্ধবিরতির জন্য রাশিয়ার উপর চাপ দিচ্ছে পশ্চিমা বিশ্ব। মস্কো ও কিয়েভের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্র। তার উপর ইউরোপভুক্ত দেশগুলোর দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সম্প্রতি এ ইস্যু নিয়ে চেক প্রজাতন্ত্র সফরে যান তিনি। রোববার প্রেসিডেন্ট পেতর পাভেলের সঙ্গে প্রাগের এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি সম্ভব। আমরা বিশ্বাস করি রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি আজকে থেকেই শুরু করে টানা 30 দিন পর্যন্ত অব্যাহত রাখা যাবে। কিন্তু তারা স্বল্প যুদ্ধবিরতির কথা বলে রুশরা কয়েকদিনের মধ্যে অসংখ্য হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের জন্য রাশিয়ার উপর আমেরিকা ও ইউরোপের চাপ অব্যাহত রাখতে হবে। এদিকে যুদ্ধে ইউক্রেনকে দমনের জন্য পারমাণবিক অস্ত্রের ব্যবহারের দরকার নেই বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মস্কোর শক্তির উপর তার যথেষ্ট ভরসা আছে। আমাদেরকে উস্কে দিয়ে একটি ভুল পদক্ষেপ কিংবা সিদ্ধান্তের সুযোগ প্রতিপক্ষ হাতিয়ে নিতে চেয়েছিল, কিন্তু আমরা তা হতে দেইনি। আমি মনে করি এই যুদ্ধে পারমাণবিক অস্ত্রের দরকার হবে না। 2022-এ যে যুদ্ধ শুরু হয়েছে তা নিজ শক্তি দিয়ে কাঙ্ক্ষিত ফলাফল সহজেই অর্জন হবে। রুশ অঞ্চলগুলোকে ছোট ছোট দেশে বিভক্ত করে পশ্চিমা বিশ্ব রাশিয়াকে শেষ করে দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট। তিনি একাই পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বলে জানান তিনি। এদিকে মস্কোর আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে রোববার একাধিক মানুষ প্রাণ হারিয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় সবার। এতে ভবনে আগুন ধরে যায়। দমকল বাহিনী এসে এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস পাইপলাইন বিস্ফোরণের কথা উঠলেও এর সঙ্গে ইউক্রেনের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে পুতিন প্রশাসন। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।